প্রশান্ত মহাসাগরের মধ্যে এক প্রাচীন নিমজ্জিত আগ্নেয়গিরির জ্বালামুখে প্রবাল প্রাচীরে বৃত্তাকার এক দ্বীপ রয়েছে যার নাম হচ্ছে রুনিট আইল্যান্ড। হাওয়াই দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী মার্শাল দ্বীপপুঞ্জে অবস্থিত এই দ্বীপটিকে স্বর্গ বলে মনে করা হলেও হতভাগ্য এই দ্বীপটি সাক্ষী হয়ে রয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ইতিহাসের এক কালো অধ্যায়ের। জ্ঞানচর্চার আজকের এই ভিডিওতে আমরা জানবো এই রুনিট আইল্যান্ড সম্পর্কেই। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। নীল সাগরের মাঝে ছোট্ট দ্বীপটিকে উপর থেকে দেখলে মনে হবে যেন কোনো ভিন গ্রহের যান এখানে ঘাপটি কেড়েছে। তবে এটি হচ্ছে পৃথিবীর অন্যতম দূষিত ও ভয়াবহ জায়গা। প্রশান্ত মহাসাগরের মাঝে প্রায় 200 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটি ছিল প্রশান্ত মহাসাগরে মার্কিন পারমাণবিক বোমা পরীক্ষার কেন্দ্রবিন্দু। এই বিশাল কংক্রিটের স্থাপনা বা ডোমের নিচে সমাহিত করা হয়েছে 85,000 ঘনমিটার পারমাণবিক বর্জ্য, যা মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ইতিহাসের এক বিষাক্ত নিদর্শন। এই ডোমের আশেপাশে নেই কোনো দেয়াল, নেই কোনো সতর্কতামূলক চিহ্ন, নেই কোনো রক্ষী। স্থানীয়রা এই ডোমকে বলে টুম বা সমাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র মার্শাল আইল্যান্ড জাপানিদের কাছ থেকে দখলে নেয়। তখন এই দ্বীপপুঞ্জটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কূটনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ না হয়ে থাকলেও পারমাণবিক বোমা আবিষ্কারের কিছুদিন পর এই দ্বীপটি তাদের কাছে হঠাৎ করেই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1946 সালে মার্কিন সেনাবাহিনীর বিকিনি অ্যাটলের 167 জন অধিবাসীদের এই দ্বীপটি ছেড়ে যেতে বলা হয়। মার্কিন সেনাবাহিনী বলেছিল অধিবাসীদের এই দ্বীপটি ছেড়ে দেওয়া হবে পৃথিবীর জন্য তাদের কর্তব্য স্বরূপ। মার্কিনীরা বলেছিল যে তারা পারমাণবিক বোমার এই ধ্বংসাত্মক শক্তিকে ভালো কিছুতে রূপান্তরিত করতে চায়। আর এই পারমাণবিক পরীক্ষাগুলো মানবজাতির সেই ভালো কিছু তথা কল্যাণের দিকে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। পারমাণবিক বোমা আবিষ্কারের পর 1940 থেকে 1958 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পারমাণবিক বোমার পরীক্ষা করা হয়েছিল মার্শাল দ্বীপপুঞ্জে। মার্শাল দ্বীপপুঞ্জ সেই সময় সর্বমোট 67টি পারমাণবিক বোমার বিস্ফোরণ করা হয়েছিল। 1946 সালে মার্শাল দ্বীপপুঞ্জের বিকিনি অ্যাটলে পারমাণবিক বোমার পরীক্ষা শুরু করা হয়। বিকিনি অ্যাটলে সর্বমোট 23টি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর এনুইটাক অ্যাটলের স্থানীয় বাসিন্দাদের 1947 সালের ডিসেম্বরে পারমাণবিক বোমার পরীক্ষার জন্য স্থানান্তরিত করা হয়। এরপর 1958 সালে পারমাণবিক পরীক্ষার স্থগিতাদেশের আগ পর্যন্ত এখানে 42টি পারমাণবিক পরীক্ষা করা হয়। এই পরীক্ষাগুলোর ভিতর একটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় থার্মোনিউক্লিয়াস বোমা ক্যাসেল ব্র্যাগোয়ের বিস্ফোরণ ঘটানো। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে সেদিন তাদের মনে হয়েছিল যেন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। এই বিস্ফোরণের ফলে মাটি কেঁপে উঠেছিল, তীব্র আলোক রশ্মি তাদের কিছুক্ষণের জন্য অন্ধ করে দিয়েছিল এবং প্রচণ্ড উচ্চ শব্দের কারণে সাময়িকভাবে তারা তাদের শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছিল। 14 মিনিট পরে তারা দেখতে পায় আকাশ থেকে সাদা পাউডারের মতো কিছু একটা পড়ছে। তারা এটাকে তুষার ভেবেছিল, কিন্তু এই সাদা পাউডার ছিল রেডিও অ্যাক্টিভ ফলআউট। মার্কিনরা বাতাসের দিক ভুল নির্ণয় করেছিল, যার ফলে ভুগতে হয়েছিল ওই দ্বীপের অধিবাসীদের। তাদের আরও কয়েকদিন ধরে অপসারণ করা হয়েছিল। ফলশ্রুতিতে তাদের ভিতরে অনেকেই থাইরয়েড ও অন্যান্য ক্যান্সারে আক্রান্ত হয়। 1958 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এই দ্বীপে পারমাণবিক পরীক্ষা চালিয়ে যায়। ততদিনে পুরো দ্বীপে পারমাণবিক বর্জ্য ছড়িয়ে পড়ে এবং 1970 সালের আগ পর্যন্ত তা পরিষ্কারের কোনো প্রয়াস পর্যন্ত করা হয়নি। 1970 সালে তারা সকল পারমাণবিক বর্জ্য রুনিট দ্বীপে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে সৃষ্ট একটি গর্তে ফেলে দিয়ে কংক্রিট দিয়ে চাপা দেওয়ার পরিকল্পনা করেছিল। মার্কিন সেনাবাহিনীর প্রকৌশলীরা একটি অর্ধমিটার পুরু ছোট ফুটবল মাঠের আকারে কংক্রিট ক্যাপ দিয়ে এটি বন্ধ করেছিলেন। পারমাণবিক বর্জ্য পরিষ্কার করতে 4000 মার্কিন সেনা নিযুক্ত করা হয়েছিল এবং তাদের তা করতে কয়েক বছর লেগে যায়। এই গর্তের 85,000 কিউবিক মিটার বর্জ্যের বেশিরভাগই ছিল প্লুটোনিয়াম, যা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত পদার্থের একটি। নিউক্লিয়ার বর্জ্য পরিষ্কার করার জন্য নিয়োজিত বেশিরভাগেরই এর জন্য চরম মূল্য পরিশোধ করতে হয়েছে। তাদের ভেতরে কারোরই ধারণা ছিল না যে তারা কি করতে যাচ্ছে এবং এর পরিণাম কি হতে পারে। রেডিয়েশন থেকে বাঁচার জন্য তাদের কোনো প্রতিরক্ষামূলক জিনিসপত্রও দেওয়া হয়নি। পরবর্তীতে তাদের ভেতরে অনেকেই বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হন, এমনকি তাদের জন্য পরবর্তীতে কোনো বিশেষ স্বাস্থ্যসেবারও ব্যবস্থা করা হয়নি।
যদিও ওয়াশিংটন এই বিষয়টি পুরোটাই অস্বীকার করে আসছে। যখন ডোমটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল তখন এর নির্মাতারা জলবায়ু পরিবর্তনের সাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কথা চিন্তা করেননি। আর রুনিট দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 0.5 মিটার উঁচু। জোয়ারের ফলে যখন ডোমটির উপর পানি এসে পড়ে তখন তা নিয়ে যায় রেডিও অ্যাক্টিভ আইসোটোপের মধ্যে। এর ফলে তেজস্ক্রিয় পদার্থগুলো বাইরে বেরিয়ে আসছে, যা দ্বীপটির অধিবাসীদের অস্তিত্বকে আরও ভয়াবহ হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আর সমুদ্রের পানির ফলে কংক্রিট ডোমটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। আর এটি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে এটি আশেপাশে পরিবেশের জন্য একটি মারাত্মক ধ্বংসাত্মক ঘটনা হিসাবে পরিণত হবে। আর এর ফলে কেবল মার্শাল দ্বীপপুঞ্জর ক্ষতিসাধন হবে না, এতে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে। 1946 সালে এই দ্বীপপুঞ্জের অধিবাসীদের কিছুদিনের কথা বলে তাদের এখান থেকে অপসারণ করা হলেও তারা এখনও তাদের ভিটামাটিতে ফিরতে পারেনি। ওই দ্বীপের পারমাণবিক বর্জ্যের বিষাক্ততা আরও 24,000 বছর পর্যন্ত থাকবে। 1986 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এখানকার বাসিন্দাদের $150 মিলিয়ন ক্ষতিপূরণ হিসেবে দিতে চেয়েছিল। পরবর্তীতে একটি ট্রাইব্যুনাল $2 বিলিয়ন ক্ষতিপূরণের রায় দেয়। অথচ এখানকার অধিবাসীরা এখন পর্যন্ত সর্বমোট পেয়েছে মাত্র 4 মিলিয়নের কম। সমুদ্র এখানকার মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস। এখান থেকে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। কিন্তু ডোমের ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সমুদ্রের পানি দূষিত হয়ে পড়ছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এই দ্বীপ থেকে আমদানিকৃত মাছ ও অন্যান্য পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে, যার ফলে এদিকে মানুষের জীবিকা নির্বাহ আরও কষ্টকর হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এটা স্বীকার করছে যে একটি বড় ঘূর্ণিঝড় ডোমটিকে ভেঙে ফেলতে পারে এবং এতে সমস্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে। তবুও এটি আটকানোর এখন পর্যন্ত কোনো চেষ্টা করা হচ্ছে না। এটি ওই অঞ্চলে নতুন প্রজন্মকে একটি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে।